ন্যায় বিচারের মন্দির যখন কসাইখানায় পরিণত হয় তখন রক্ষককেই হতে হয় সবচেয়ে বড় ভক্ষক। আজ শুনবেন সেই নীল দেওয়ালের গল্প, যার রক্ত শুষে নিয়ে সাদা হয়ে থাকত। কালপুর নারী সংশোধনাগারের আকাশটা সবসময় বিষণ্ণ ধূসর বর্ণের। বিশাল লোহার ফটকের ওপর জংধরা কাঁটাতারের বেড়াগুলো যেন আকাশের দিকে অভিশাপ ছুড়ে দিচ্ছে। জেলের ভেতরের বাতাসটা ভারী, সেখানে অক্সিজেন কম, কিন্তু কড়া ব্লিচিং পাউডার আর মানুষের ঘাম রক্তের এক ভ্যাপসা গন্ধ মিশে থাকে। জেলের প্রতিটি করিডর যেন এক একটি মৃত্যুপুরী। এখানকার দেওয়ালগুলো ফ্যাকাশে নীল রঙের। বাইরে থেকে দেখে মনে হয় খুব শান্ত, কিন্তু এই দেওয়ালের ওপাশেই প্রতি রাতে অসংখ্য জীবন্ত আত্মা গুমড়ে মরে। এখানকার নিয়মকানুন কোনো বইয়ে লেখা নেই, এখানকার সব আইন একজনের ইশারায় চলে, জেল সুপারিনটেন্ডেন্ট মালিনী দেশপাণ্ডে। মালিনী যখন জেলের করিডোর দিয়ে হাঁটেন, তার পালিশ করা বুটের শব্দে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। তার সাদা ইউনিফর্মের ওপর রূপলি স্টারগুলো রোদে ঝকমক করলেও তার চোখের মণি দুটো পাথরের মতো স্থির। তিনি একজন নারী হয়েও অন্য নারীদের ওপর যে নারকীয় তাণ্ডব চালাতেন তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। মালিনী দেশপাণ্ডের অপরাধের ধরনটা ছিল অত্যন্ত নিপুণ। তিনি জেলের ভেতরে থাকা সেই সব মেয়েদের টার্গেট করতেন যাদের বাইরে কথা বলার মতো কেউ নেই, হয়তো কোনো সহায় সম্বলহীন অনাথ মেয়ে অথবা কোনো গ্রাম থেকে আসা ভাগ্য হতমারী। রাতের অন্ধকারে মালিনীর খাস কামরায় চলত স্পেশাল সেশন। সেখানে ক্ষমতার নগ্ন আস্ফালন চলত পাশবিক নির্যাতন। মালিনী এই মেয়েদের বাইরে প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং বড় বড় ব্যবসায়ীদের কাছে পণ্য হিসেবে সরবরাহ করতেন। রান্নাঘরের প্রবীণ সুপারভাইজার মহেশ পাল এই পুরো প্রক্রিয়ার নীরব সাক্ষী। তিনি দীর্ঘ 20 বছর এই জেলে কাজ করছেন। প্রতিদিন রাতে যখন দেখেন থরথর করে কাঁপতে থাকা কোনো মেয়েকে গার্ডরা টেনে নিয়ে যাচ্ছে, তখন তার হাতের রুটি বেলার বেলুনটা স্থির হয়ে যায়। তার চোখে জল আসলেও তিনি তা মুছতে পারেন না। মালিনী তার উপর নজরদারি করার জন্য মহেশ পালের 16 বছরের নাতনি মিনুকে জেলের পাশের স্টাফ কোয়ার্টারে এক প্রকার গৃহবন্দী করে রেখেছেন। মালিনী তাকে প্রায়ই মনে করিয়ে দেন, মহেশ কাকা, নাতনির ভবিষ্যৎ কিন্তু আপনার জিভের ডগায়, একটু লড়াচড়া করলেই কিন্তু মেয়েটার জীবন কয়লা হয়ে যাবে। মহেশ পাল মাথা নিচু করে নিজের চোখের জল গিলে নেন। তিনি প্রতিদিন হাজার হাজার রুটি বেলেন আর ভাবেন, এই বিষাক্ত আটা কি কোনোদিন এই নরকটাকে ধ্বংস করতে পারবে না। সেদিন ঠিক দুপুরবেলা কালপুর জেলের সামনে এসে থামল একটি সাদা জিপ। ধুলো উড়িয়ে নামলেন এএসপি কাব্য রাঠোর। তার আদর্শবাদী চোখে ছিল অপরাধ দমনের নেশা। তিনি যখনই জেলের দুর্নীতির খবর পেলেন, তিনি প্রথাগত পুলিশি পদ্ধতিতে আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। তার সাথে ছিল 4 জন সশস্ত্র কনস্টেবল এবং একটি সার্চ ওয়ারেন্ট। কাব্য সোজা মালিনীর অফিসে ঢুকে পড়লেন। মালিনী দেশপাণ্ডের, আপনার বিরুদ্ধে হিউম্যান ট্রাফিকিং এবং কয়েদি নির্যাতনের অভিযোগ আছে। আজ আমি এই জেলের প্রতিটি গোপন সেলে তল্লাশি চালাবো। মালিনী খুব শান্তভাবে তার ডেস্কের ড্রয়ার থেকে একটা দামি চুরট বের করে ধরালেন। ধোঁয়া ছেড়ে তিনি হাসলেন। অফিসার কাব্য, আপনি খুব ছোট, সিস্টেমের গভীরতা মাপার ক্ষমতা আপনার নেই। ফিরে যান, নইলে পস্তাতে হবে। কাব্য তার কথা অগ্রাহ্য করে সার্চ শুরু করলেন, কিন্তু তিনি জানতেন না যে মালিনীর নেটওয়ার্ক কত দূর বিস্তৃত। কাব্য যখন মহেশ পালকে সাক্ষী দেওয়ার জন্য ডাকলেন, মহেশ পাল পাথরের মতো স্থির হয়ে রইলেন। তার চোখ ছিল মাটির দিকে। মালিনী মুচকি হেসে কাব্যের হাতে একটা ল্যাপটপ ধরিয়ে দিলেন। ল্যাপটপের স্ক্রিনে কাব্য দেখলেন তার ছোট বোন স্কুল থেকে ফিরছে আর একদল বাইক আরোহী তাকে অনুসরণ করছে। কাব্যের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মালিনীর ইশারায় নারী রক্ষীরা আচমকা কাব্যকে পেছন থেকে জাপটে ধরল। মালিনী ধীরে ধীরে কাব্যের সামনে গিয়ে দাঁড়ালেন। তার হাতের চুরোটের ছাই কাব্যের ইউনিফর্মের ওপর ঝেড়ে দিলেন। তারপর কষে এক চড় মারলেন কাব্যের গালে। এই 4 দেওয়ালের ভেতর আমিই ভগবান, আমিই শয়তান। আপনার এই স্টার লাগানো ইউনিফর্মটা কাল থেকে ডাস্টবিনে পড়ে থাকবে। মালিনীর প্রভাবে কাব্যকে মানসিক অসুস্থ এবং কর্তব্য পালনে অবহেলার দায়ে সাসপেন্ড করা হলো। জেলের গেট দিয়ে যখন কাব্যকে বের করে দেওয়া হচ্ছিল, তখন বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে রইল এক আদর্শবাদী অফিসারের আত্মসম্মান। 1 মাস পর কালপুর জেলের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে, কিন্তু এরই মধ্যে নতুন এক কয়েদির আগমন ঘটল। তার নাম জোয়া। অভিযোগ, এক বৃদ্ধার গলা থেকে চেন ছিনতাই। জোয়ার চোখের নিচে কালি, গায়ের রং তামাটে হয়ে গেছে, পরনের সাধারণ সুতি শাড়ি।
কেউ চিনতে পারল না যে এই জোয়াই হলো বহিষ্কৃত এএসপি কাব্য রাঠোর। কাব্য বুঝতে পেরেছিলেন বাইরে থেকে এই দুর্গকে ভাঙা অসম্ভব, তাকে ভেতরে ঢুকতে হবে, এই নরকের একটা অংশ হতে হবে। জেলে ঢোকার পর প্রথম কয়েকদিন কাব্য কোনো কথা বলেননি। তিনি সাধারণ কয়েদিদের সাথে একই মেঝেতে শুতেন, পচা ডাল ভাত খেতেন। তিনি দেখলেন কিভাবে মালিনীর গার্ডরা রাতের বেলা মেয়েদের উপর অত্যাচার করে। তিনি সুযোগ বুঝে মহেশ পালের সাথে দেখা করলেন। মহেশ কাকা, আমি জোয়া নই, আমি কাব্য, আপনি কি আপনার নাতনিকে মুক্ত করতে চান? মহেশ পাল প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু কাব্যের চোখের সেই পুরনো জেদ দেখে তিনি রাজি হলেন। কাব্য তাকে একটা কাজ দিলেন, জেলের ভেতরের মেইন ইলেকট্রিক কন্ট্রোল রুমের ম্যাপ জোগাড় করা। কাব্য তার চুলের জটের ভেতর খুব সাবধানে একটি ছোট্ট মেমোরি কার্ড সেলাই করে রেখেছিলেন। এটি কোনো সাধারণ কার্ড নয়, এটি ছিল মালিনীর সার্ভার রুমের ডেটা ডিকোড করার একটি বিশেষ টুল। মালিনী দেশপাণ্ডের নজর শেষ পর্যন্ত জোয়ার ওপর পড়ল। জোয়ার শান্ত স্বভাব আর তার হাঁটার ভঙ্গিতে মালিনী কেমন যেন একটা পরিচিত ছায়া পাচ্ছিলেন। তিনি জোয়াকে তার খাস কামরায় ডাকলেন। রাত 2টো, চারপাশ নিস্তব্ধ। মালিনী তার দামি মদের গ্লাস হাতে জোয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। তোর চোখে কিসের এত তেজ জোয়া? তুই কি জানিস না এই জেল থেকে কেউ জ্যান্ত ফিরে যায় না? জোয়া হাত তুলে মালিনীর চোখের দিকে সরাসরি তাকালো। তার ঠোঁটে এক বাঁকা হাসি। ফিরে তো তারা যায় না যাদের যাওয়ার জায়গা নেই, কিন্তু আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মালিনী চমকে উঠলেন, কিন্তু তার আগেই তার এক বিশ্বস্ত রক্ষী জোয়ার চুলে লুকোনো মেমোরি কার্ডটি খুঁজে বের করল। মালিনী রাগে অন্ধ হয়ে জোয়ার গলা টিপে ধরল। তুই ভেবেছিস এই সামান্য চিপ দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করবি? আমি এই জেলের প্রতিটি সিসিটিভি ফুটেজ এডিট করি, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ টিকবে না। জোয়া শ্বাসরুদ্ধ অবস্থায় হাসল। সেই হাসি দেখে মালিনীর ভেতর প্রথমবার ভয়ের সঞ্চার হলো। জোয়া ফিসফিস করে বললেন, ম্যাডাম, মেমোরি কার্ডটা তো ছিল শুধু আপনার মনোযোগ সরানোর জন্য, আসল ক্যামেরা তো আপনার নিজের মোবাইলে। ঠিক সেই মুহূর্তে পুরো জেলের সাইরেন একসাথে বেজে উঠল। মহেশ পাল জীবনের ঝুঁকি নিয়ে জেলের স্টোর রুমে আগুন ধরিয়ে দিয়েছেন। দাউ দাউ করে জ্বলে উঠল জেলের এক অংশ। জেলের প্রোটোকল অনুযায়ী অগ্নিকাণ্ডের সময় সব সেলের দরজা অটোমেটিক্যালি খুলে যায়। শত শত নির্যাতিত নারী করিডোরে বেরিয়ে এলো। এদিকে মালিনীর অফিসের ভেতরের দৃশ্য সরাসরি ব্রডকাস্ট হতে শুরু করলো সোশ্যাল মিডিয়ায় এবং শহরের সবকটা নিউজ চ্যানেলে। কাব্য আসলে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে জেলের লোকাল ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে মালিনীর নিজের স্মার্টফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন হ্যাক করেছিলেন। মালিনী যা যা দাম্ভিকতার সাথে স্বীকার করেছেন, কিভাবে তিনি মেয়েদের পাচার করেন, কিভাবে অফিসারদের ভয় দেখান, সবই এখন সারা বিশ্বের সামনে লাইভ। মালিনী যখন পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করছিলেন, বাইরে তখন পুলিশের কয়েকশো গাড়ি ঘিরে ফেলেছে জেল। কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃশ্য। শত শত কয়েদি নারী মালিনীকে ঘিরে ধরেছে। তাদের হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তাদের চোখে ছিল 1000 বছরের প্রতিশোধ। মালিনী যখন দেখলেন তার রক্ষীরাই তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তখন তিনি বুঝতে পারলেন ক্ষমতার দাপট কতটা ঠুনকো। পুলিশ বাহিনী ভেতরে ঢোকার চেষ্টা করলেও কয়েদিরা তাদের পথ আগলে দাঁড়ালো। তারা দাবি করল মালিনীকে আগে তাদের মাঝখান দিয়ে হেঁটে গেটের বাইরে যেতে হবে। মালিনী দেশপাণ্ডে, যিনি একদিন এই করিডোরে বুক ফুলিয়ে হাঁটতেন, আজ তাকে সেই শত শত নির্যাতিত নারীর মাঝখান দিয়ে মাথা নিচু করে যেতে হলো। কয়েদিরা তাকে মারেনি, বরং তারা সবাই মিলে তার উপর থুতু ফেলল। এই চরম লাঞ্ছনা মালিনীর মতো অহংকারী মানুষের জন্য মৃত্যুর চেয়েও কঠিন ছিল। তার সাদা ইউনিফর্ম আজ থুতু আর কাদায় মাখামাখি। পরের দিন সকালে কালপুর জেলের সামনে সূর্যের আলো যখন পড়ল, সেই নীল দেওয়ালগুলো আর ভয়ঙ্কর মনে হচ্ছিল না। মহেশ পালের নাতনি মিনু তার দাদুর বুকে ঝাঁপিয়ে পড়ল। কাব্য রাঠোর তার হারানো সম্মান এবং ইউনিফর্ম ফিরে পেলেন। তবে তার সবচেয়ে বড় অর্জন ছিল সেই হাজারো নারীর মুক্তি, যারা এতদিন এই নরকে বন্দী ছিল। কালপুর জেলের সেই নীল দেওয়ালগুলো আজ হয়তো নিশ্চুপ, কিন্তু কাব্য রাঠোরের এই লড়াই আমাদের শিখিয়ে গেল, অন্ধকার যতই গভীর হোক, ভোরের আলো আসবেই। ক্ষমতার দম্ভে যারা ধরাকে সরা জ্ঞান করে, তাদের পতন হয় ঠিক এভাবেই। বন্ধুগণ, আজকের এই কাহিনী যদি আপনার হৃদয়ে একটুও দাগ কেটে থাকে, তবে আমাদের আজকের প্রশ্ন, আপনার মতে সমাজে মালিনী দেশপাণ্ডের মতো মানুষদের সবচেয়ে বড় শাস্তি কী হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের এই ছোট্ট ছোট্ট সচেতনতাই পারে সমাজ থেকে এমন অন্যায় মুছে ফেলতে। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই ধরনের আরও রোমাঞ্চকর এবং সিনেম্যাটিক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনার একটি শেয়ার হয়তো আরও অনেককে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে সাহস যোগাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং গল্পটি শোনার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অজানাকে জানতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন।